বিসমিল্লাহিররহমানিররহিম। হালিমুন্নেসা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা নাসরিন, সহকারী শিক্ষক, হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি বাড়িতে আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে ভাষা যে অধ্যায়টা আছে তোমাদের, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ ভাষা। এই পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবে যে ভাষা কাকে বলে, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কাকে বলে, সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মানুষ সৃষ্টির সেরা জীব। এই মানুষ নানাভাবে নানা ভঙ্গিতে তার মনের ভাব প্রকাশ করতে চায়। কখনো এই প্রকাশভঙ্গি হয় যেমন নাচের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, ছবি অঙ্কনের মাধ্যমে, নানাভাবে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে চায়। একসময় নাচের মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষ ভাষা মনের ভাব প্রকাশ করত। তো এই মনের ভাব প্রকাশে এক্ষেত্রে মানুষের মধ্যে একটা পরিপূর্ণতা আসে না। অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য মানুষ কথা বলে বা ধ্বনি বা আওয়াজ সৃষ্টি করে যেভাবে প্রকাশ করতে পারে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে তা পুরোটা পারে না। তো যাই হোক, এই ইশারা ইঙ্গিতই হোক বা ছবির মাধ্যমেই হোক বা নাচের মাধ্যমেই হোক, যেভাবেই মনের ভাব প্রকাশ করুক, এসবই কিন্তু ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি অর্থপূর্ণ ধ্বনিগুলি হচ্ছে ভাষার প্রাণ। অর্থাৎ মানুষ এই অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনির সাহায্যে মানুষ মনের ভাব প্রকাশ করে, তাই হচ্ছে ভাষা। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। স্থান, কাল, সমাজভেদে স্থান, কাল, সমাজভেদে ভাষার পার্থক্য দেখা যায়। অর্থাৎ এক এক স্থানে এক এক রকম ভাষা, এক এক সময় এক এক রকম ভাষা, এক এক সমাজে এক এক রকম ভাষা পরিলক্ষিত হয়। অর্থাৎ 200 বা 300 বছর আগে ভাষার যে ভাষা ছিল সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। আগামীতে আরো পরিবর্তন ঘটবে। যে কোনো ধ্বনি বা আওয়াজই কিন্তু আবার ভাষা না। যেমন পশু পাখির যে আওয়াজ, সেটা কিন্তু ভাষা না। কারণ হচ্ছে এতে ধ্বনি, অর্থপূর্ণ ধ্বনি নেই, সাজানো কোনো বাক্য নেই, সেজন্যই পশু পাখিটা ভাষা না। ভাষা হতে হলে কি করতে হবে? অর্থপূর্ণ
ধ্বনি বা ধ্বনি সৃষ্টি করতে হবে, অর্থাৎ আওয়াজ করতে হবে, তার একটা অর্থ থাকবে। বাংলাদেশের অধিকাংশ মানুষই বাংলা ভাষাতেই কথা বলে, অর্থাৎ এক এক দেশের এক এক ভাষা। ইংল্যান্ডে ইংরেজি, আবার চীনে ম্যান্ডারিন ভাষা প্রচলন আছে, অর্থাৎ অধিকাংশ মানুষই চীনে ম্যান্ডারিন ভাষায় কথা বলে। সব সব দেশেরই নিজস্ব একটা ভাষা আছে। এখন আসো যে এই মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সম্পর্কে আমরা জানি। প্রথমত মাতৃভাষা কাকে বলে? মাতৃভাষা হচ্ছে যে জন্মের পর থেকেই মানুষ যে ভাষা তার মায়ের কাছ থেকে শিখে, অর্থাৎ মা অথবা তার অভিভাবকদের কাছ থেকে শিখে, সেটি হচ্ছে তার মাতৃভাষা। এই মাতৃভাষা পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। আমাদের বাংলাদেশ ছাড়াও আসাম, উড়িষ্যা, বিহার, এছাড়াও আছে যুক্তরাজ্য, সেখানেও অনেক বাংলা ভাষাভাষী লোক রয়েছে। পৃথিবীতে 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। কত কোটি? 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। আরেকটি হচ্ছে যে পৃথিবীতে ৩,৫০০-এর কাছাকাছি পৃথিবীতে এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের নৈবিত্তিক পরীক্ষা আসে। কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। পৃথিবীতে কতগুলি ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে ৩,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। তাহলে আমাদের এই বাংলা ভাষার স্থান কত তোমরা জানো? মনে হয় তোমরা নিশ্চয়ই জানো যে মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান মাতৃভাষা বিবেচনায় বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। এখন আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে জানি। রাষ্ট্রভাষা হচ্ছে যে একটা দেশে তো অনেক ধরনের বিভিন্ন ধরনের ভাষা প্রচলিত থাকে, তো সব ভাষায় আর রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। অনেক ভাষা থেকে একটা নির্দিষ্ট এক বা একাধিক ভাষা সংবিধান স্বীকৃত হয় যে এই ভাষায় রাষ্ট্রের সবকিছুই, রাষ্ট্রের যে কাজগুলো আছে সেগুলি পরিচালনা করা হয়। যেমন বই পুস্তক প্রণয়ন, দলিল দস্তাবেজ লেখন, আরো বিভিন্ন কাজে, বিভিন্ন দাপ্তরিক কাজে এই রাষ্ট্রভাষা
হিসাবে যে স্বীকৃত দেওয়া হয়, রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। এই ভাষার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের কাজকর্ম চলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে রাষ্ট্রভাষা কাকে বলে। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এখন চলো আমরা সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য দেখি। বাংলা ভাষার রূপ প্রথমত হচ্ছে লৈখিক, আরেকটা হচ্ছে মৌখিক। অর্থাৎ একটা যে ভাষায় আমরা লেখালেখি করি সেটা হচ্ছে লৈখিক, আর যেটা কথা বলার জন্য যে ভাষাটা সেটা হচ্ছে মৌখিক। ভাষাকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লৈখিক, আরেকটা হচ্ছে মৌখিক। যাতে না হয় মৌখিক তাহলে কি করে এই মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন একটি হচ্ছে আঞ্চলিক, আরেকটি হচ্ছে প্রমিত। আর এই লৈখিক ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধু, আরেকটি হচ্ছে চলিত। ভাষাকে প্রথমত দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে লৈখিক মৌখিক, আরেকটা হচ্ছে লৈখিক। এই মৌখিক ভাষাকে আর দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আঞ্চলিক, আরেকটি হচ্ছে প্রমিত। আর লৈখিক ভাষাকে দুই ভাগে ভাগ করা আছে, একটি হচ্ছে সাধু, আরেকটি হচ্ছে চলিত। এখানে প্রথমে আমরা জানি যে মৌখিক ভাষাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে আঞ্চলিক ও প্রমিত। তোমরা জানো যে এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষা প্রচলন আছে। যেমন ময়মনসিংহ এক ধরনের ভাষা, সিলেটে এক ধরনের ভাষা, চট্টগ্রামে এক ধরনের ভাষা। এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষা, আঞ্চলিক ভাষার প্রচলন আছে। এই ভাষাগুলোকে মূলত বলা হয় আঞ্চলিক ভাষা, অর্থাৎ অঞ্চল ভেদে যে ভাষাগুলি প্রচলিত আছে। আর প্রমিত ভাষা হচ্ছে যে এই অঞ্চল ভেদে যে ভাষাগুলো আছে সেটা অনেক সময় বুঝতে সমস্যা হয়। যেমন ময়মনসিংহ অঞ্চলের মানুষ সিলেটের ভাষা পুরোপুরি বুঝে না, সিলেটের মানুষ চট্টগ্রাম অঞ্চলের ভাষা ভালো করে বুঝে না। সেজন্য এই আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষার একটা শুদ্ধ ভাষা আর কি,
শুদ্ধ ভাষা করা হয়েছে, যেটি নাকি সব মানুষেই, সব অঞ্চলের মানুষেই বুঝবে। সেটি হচ্ছে প্রমিত ভাষা, অর্থাৎ শুদ্ধ ভাষা যেটাকে বলা হয়। আরেকটি রূপ হচ্ছে লৌকিকের সাধু ও চলিত। সাধু ভাষা হচ্ছে, সাধু রীতিটা হচ্ছে গুরুগম্ভীর, অর্থাৎ গদ্য লেখার ক্ষেত্রে এই ভাষাটার প্রচলন। আগেকার যে লেখকরা ছিলেন ওনারা সাধু রীতিতেই লিখতেন। ভদ্র এবং শিক্ষিত সমাজের ভাষা ছিল। তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে অনেক সাধু রীতিতে অনেক গল্প বা প্রবন্ধ লেখা আছে। আরেকটি হচ্ছে চলিত। এই সাধুর আরেকটা রূপ করা আছে চলিত রীতি, অর্থাৎ প্রমোদ চৌধুরী এই রীতিটা প্রথম প্রবর্তন করেন। এখানে ক্রিয়া ও সর্বনাম পদকে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়। চলিত রীতি ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তরিত লাভ করে, প্রাদেশিক শব্দগুলি গ্রহণ করে এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে এই চলিত রীতিতেই গড়ে ওঠে। এখন আসো আমরা এই সাধু চলিত রীতির কিছু বৈশিষ্ট্য দেখি। সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে সাধু রীতি গুরুগম্ভীর, অপেক্ষাকৃত কঠিন। চলিত রীতিটা হচ্ছে সহজ সরল ও প্রাঞ্জল। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সাধু রীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে। চলিত রীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে না। আর সাধু রীতি তৎসম শব্দ বহুল, অর্থাৎ সাধু রীতিতে সংস্কৃত বা তৎসম শব্দের ব্যবহার বেশি, আর চলিত রীতিতে তদ্ভ দেশি বিদেশি শব্দের ব্যবহার বেশি। সাধু রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পুনরূপ হয়, আর চলিত রীতিতে এর সংক্ষিপ্ত রূপ হয়। যেমন তাহারা সর্বনাম এখানে কি চলিত হচ্ছে, তাহারা চলিত হচ্ছে তারা। করিয়া ছিলাম, পরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সাধু রীতিতে বক্তৃতা, সংলাপ, নাটকের সংলাপ ও কথোপকথনের জন্য উপযোগী নয়, কিন্তু চলিত রীতিতে বক্তৃতা, সংলাপ এবং কথোপকথনের জন্য উপযোগী।
কিছু বৈশিষ্ট্য আছে যে সাধুরীতি সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত, আর চলিত ভাষার পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসলে ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়, অর্থাৎ যুগে যুগে বা সময়ের সাথে সাথে সব ভাষারই পরিবর্তন হয়। সেজন্যই ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়, অর্থাৎ 200 বছর বা 500 বছর আগে যে ভাষার প্রচলন ছিল এখন অনেকটা পরিবর্তন হয়েছে। দেখা যাবে যে আরো 100 বছর পরে এই ভাষা আরো পরিবর্তন ঘটবে। তোমাদের পাঠ্য বইয়েও বাংলা যে প্রথম পত্র আছে সেটা অনেক গল্প প্রবন্ধ আছে যেগুলা সাধু ভাষায় লেখা। এখন কিন্তু সাধু ভাষায় খুব একটা লেখা হয় না, চলিত ভাষার ব্যবহারই বেশি। তো তোমরা বাড়িতে সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে যে পার্থক্যগুলি আছে সেগুলি লিখে তারপর কয়েকবার পড়বে, তাহলে বুঝতে পারবে যে সাধু ও চলিত ভাষার মধ্যে কী কী ধরনের পার্থক্য আছে, বা প্রমিত ভাষা, আঞ্চলিক ভাষা কাকে বলে। আর এখানে যে ছোট ছোট করে যে প্রশ্নগুলি লিখেছিলাম সেগুলি করবে, এগুলি নৈর্ভিত্তিক আকারে আসে পরীক্ষায়। তো বিশ্বের যে পরিস্থিতি এখন, বিশেষ করে বাংলাদেশের মিলে আরও কয়েকটি দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে, সুতরাং তোমরা খুব সাবধানে থেকো, বাড়িতে থেকো এবং যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করো, সেই কামনা করছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।